দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে দর্শক কিছুটা আজকের দিনের যে শিরোনামগুলো ছিল সেগুলো থেকে চুম্বক অংশগুলো জানিয়ে রাখতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউশন, এবং সেসব কল রেকর্ড সিআইডি ল্যাবে টেস্টের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি সংবাদ রয়েছে যে পূর্বাচলে প্লট কেলেঙ্কারি, শেখ হাসিনা শেখ রেহানার সাথে আসামি শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। টিউলিপের লন্ডনের ফ্ল্যাট নিয়ে কেলেঙ্কারি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ব্রিটিশ গণমাধ্যমে। দ্য সানডে টাইমস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এরকম অনেক সংবাদ কিন্তু গত কয়েকদিন ধরেই চলছে। আরেকটি সংবাদ হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে এবার ভারতের অর্থাৎ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ডেকেছিল ভারতের ঢাকায় নিযুক্ত যেই প্রণয় ভার্মাকে। আরেকটি সংবাদ, 3 দফা দাবিতে সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ছিল প্রায় আজকে রাতেই কিন্তু তারা সেখান থেকে দাবি পূরণের আশ্বাসে সরে গেছে, অর্থাৎ তাদের আন্দোলন তুলে নিয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সংবাদ দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আমরা এইসব আলোচনার জন্য 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাঁ পাশে রয়েছেন জনাব মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। মাঝে রয়েছেন আনম খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম, তিনি সহসভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, এবং সবশেষ আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনাদের 3 জনকে আমাদের এই আলোচনায় আজকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করব বলেছি যে শিরোনামগুলো আপনারা শুনছিলেন, সেই শিরোনাম অনুযায়ী যদি একটু আলোচনাটা শুরু করি। আমাদের 3 জন অতিথি রয়েছেন, সেই অনুযায়ী আমরা একটু চেষ্টা করব আলোচনা করতে। প্রথমেই যে সংবাদটি দিয়ে আপনাদের শুরু করতে চাই যে শেখ হাসিনার জড়িত অর্থাৎ গণহত্যায় জড়িত অনেক গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে। নিশ্চয়ই সংবাদ আপনারা জেনেছেন, এবং নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ কল রেকর্ডগুলো তাদের হাতে রয়েছে, এবং সেটি সিআইডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুমতি দিয়েছে যে সিআইডি ল্যাব টেস্টে সেগুলো পরীক্ষা করা যায়। আমি একটু জনাব আরিফুল ইসলাম আদিব, যেহেতু জাতীয় নাগরিক কমিটি আপনারা আছেন মাঠে, এবং এ নিয়ে বিশেষ করে গণহত্যার বিচারের দাবিতে আপনারা সোচ্চার রয়েছেন, একটু কি অগ্রগতি হয়েছে মনে করছেন? এবং সেই রেকর্ড, যেগুলো গুরুত্বপূর্ণ রেকর্ড যেই রয়েছে, সেগুলোতে কি থাকতে পারে বলে মনে করছেন? যদিও এটি তদন্তাধীন, তারপরেও গণহত্যার বিষয়ে নিশ্চয়ই আপনারা তো গণহত্যার বিচার দাবি করছেন, এটি কি সেই হত্যাকাণ্ডের বিচারে বড় ভূমিকা রাখবে? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে এনটিভির মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রথমেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছি, এবং অন্যান্য যারা শহীদ আছেন গত 15 বছরের গণতান্ত্রিক লড়াই তাদেরকেও স্মরণ করছি। আপনি যেটি বলেছেন যে রেকর্ডে কি থাকতে পারে, না আসলে দেখেন বিষয়টি, না আপনারা তো বলছেন মাস্টার মাইন্ড, এবং সেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে দেখেন জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যাটা কিন্তু আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এবং তাদের দলের সভানেত্রী শেখ হাসিনা তিনি সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছেন, এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু মানে আগস্ট আসার আগে অর্থাৎ 11 জুলাই কিন্তু সে বক্তব্য দিয়েছিল যে আন্দোলনকারীদের দেখে নেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তার নির্দেশের পরে কিন্তু দুদিন পরেই কিন্তু 15ই জুলাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করছে। ফলে আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই জায়গার থেকে কিন্তু শেখ হাসিনার সভানেত্রী হিসাবে কিন্তু এই কল রেকর্ডে আমরা মনে করি তার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, এবং তার নির্দেশনার সে কিভাবে হচ্ছে দমন করার এবং হচ্ছে সরাসরি হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা, এবং একই সাথে আওয়ামী লীগ ও তার সহযোগী যে সংগঠন ছিল ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে এরা যেভাবে সরাসরি প্রকাশ্যে দিবালোকে, মানে সবচেয়ে অ্যালার্মিং যেটি হচ্ছে
যে পুলিশের সাথে থেকে মানে পুলিশ পাশাপাশি ধরেন ছাত্রলীগ তারা দাঁড়িয়ে হচ্ছে শর্ট গান দিয়ে এবং হচ্ছে সরাসরি ধরেন গুলি করছে। তার মানে হচ্ছে ওই সময়ের যে পুলিশ যারা দায়িত্ব পালন করছে এবং আইন শৃঙ্খলা তাদের সাথে সরকার দলীয় আওয়ামী লীগের যারা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ছিল তারা কিন্তু একসাথে যৌথভাবে এক ধরনের হামলা চালিয়েছে। অর্থাৎ আপনি বলছেন যে দুটো পক্ষ ছিল, এক পাশে একপাশে ছাত্ররা ছিল আর এই পাশে যে পুলিশ ছিল তাদের সাথে সরকার দলীয় তৎকালীন। এবং আমি এটি ধরেন আজকের এই অন রেকর্ডে বলে যাচ্ছি যে আমি তখন সাংবাদিকতার দায়িত্বের জায়গা থেকে মিরপুর 10-এ 18ই জুলাই আমি 10-এ দায়িত্বে ছিলাম, যে যখন হচ্ছে 10 নম্বর থেকে একটু দূরে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছিল ওই মুহূর্তে পুলিশ 10 নম্বর গোল চত্বরে ছিল এবং 2 নম্বর থেকে আওয়ামী লীগের না বিপরীত দিক থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু একই সাথে 10 নম্বরে পুলিশের সাথে অবস্থান নিয়ে হচ্ছে আন্দোলনকারীদের দিকে ঢিল ছোড়া এবং একই সাথে অস্ত্র সহ ধরেন গুলি করার মতো ঘটেছে। ছাত্ররা অবস্থান নিয়েছে 2 নম্বরে, না ছাত্র অবস্থান নিয়েছে 10 থেকে দূরে শেওড়াপাড়ার দিকে একটি অংশ, কাজীপাড়ার দিকে একটি অংশ অবস্থান কাটিয়ে দিয়েছে মিরপুর 13-র দিকে, কিন্তু 10 নম্বর হচ্ছে পুলিশ এবং আওয়ামী লীগ একসাথে। মানে আমি যদি ওই সময় আমার যে গণমাধ্যমে কাজ করছিলাম সেখানে রেকর্ড দেখলে দেখা যাবে এবং এটা স্পষ্টভাবে প্রচুর ভিডিও ডকুমেন্ট, অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীকে আওয়ামী লীগ মানে দলীয় মানে আওয়ামী লীগ মানে এটা তো ধরেন এক সামাজিক যোগাযোগের মধ্যে পুলিশ লীগ হিসাবে কিন্তু তাদেরকে ধরেন অবহিত করছে ফলে এবং তার ভূমিকাও কিন্তু স্পষ্ট হয়েছে। এবং সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশের কর্মকর্তা যেভাবে বলেছেন যে স্যার গুলি করি মরে একটা এবং বাকিগুলো কিন্তু আবার সরে যায় না, তারা কিন্তু আবার বিপরীত দিকে সরে আছে। এবং আরও লাস্ট যে কিছু ভিডিও যেগুলো আসতেছে আমরা দেখেছি যে মোহাম্মদপুরের ওদিকে একটি ভিডিও যে পুলিশ একেবারে 1 মিটার রেঞ্জের মধ্যে মানে উনি কিন্তু মানে চুপ করে দাঁড়িয়ে আছে আন্দোলনকারী, গিয়ে হচ্ছে গুলি করছে, ধরে রেখে গুলি করছে। এই যে হত্যাগুলো এগুলো তো আসলে সরাসরি সরকারি নির্দেশ এবং হচ্ছে প্রধানমন্ত্রী থেকে নির্দেশ ছাড়া কিন্তু পুলিশ কিন্তু এত দুঃসাহস করার কিন্তু কোনোই কারণ আছে, কারণ তাদেরকে বলছে যে তোমরা মেরে ফেলো আমরা বাকিটা দেখে নিব। ফলে এই যে পুলিশকে অভয় দেওয়া, সন্ত্রাসীদেরকে অভয় দেওয়া সরকারের পক্ষ থেকে এই অভয় দেওয়ার থেকে আমরা মনে করি যে এইটা গুরুত্বপূর্ণ একটি রেকর্ড এবং এটি ফরেন্সিকে যদিও গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, কিন্তু এখানে আমরা একটি ফুটনোট দিতে চাই। সেটি হচ্ছে যে দেখেন গত 15 বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ঢেলে সাজিয়েছে, অর্থাৎ সিআইডির যে ফরেন্সিক ল্যাবে যে তদন্ত করতে দিছে সেই ল্যাব রিপোর্টও ম্যানিপুলেট হয় কিনা সেটি কিন্তু আমরা একটি ফুটনোট দিয়ে রাখতে চাই। কারণ হচ্ছে শুধু সিআইডি নয়, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি জায়গায় কিন্তু এখনও এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যে রাষ্ট্রপতির জায়গায়ও কিন্তু যে এখন আওয়ামী লীগের যে দোসর বসে আছেন, ফলে এই যে প্রত্যেকটা স্তরে এখনও যে আওয়ামী লীগের যারা বসে আছে ফলে তারা এই তদন্ত গণহত্যার তদন্তে আসলে কতটুকু করতে পারবে সেটাও কিন্তু একটা জনমনের প্রশ্ন। আপনি চাচ্ছেন যে এটা সঠিক তদন্ত হোক এটি চাচ্ছি আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে আমাদের যেহেতু গণহত্যার দাবিতে আমরা টানা প্রোগ্রাম করছি এবং আমাদের সেটাতে আমি আসবো একটু, তার আগে জনাব ভিপি ইব্রাহিমের কাছে আমি একটু জানতে চাই যে সিআইডির ল্যাব টেস্টে তিনি একটি প্রকাশ করেছেন যে পূর্বের যে শেখ হাসিনার দলীয় লোকজন নানান জায়গায়, আপনারা তো এটা অনেক দিন থেকেই বলে আসছেন যে আপনার জনাব তারেক রহমানও বলছেন যে মাথা চলে গেছে, ল্যাজ রয়ে গেছে অর্থাৎ ফ্যাসিবাদের, এটা কি ওইটারই মতো নাকি, ওটার সাথে এটা যোগ আছে নাকি, বা ওই কথাটার সাথে সেই বিষয়টা রয়ে গেছে কিনা? ধন্যবাদ, মিল পাচ্ছেন প্রিয় সঞ্চালক হাসান মাহমুদ, উপস্থিত 2 জন তরুণ অভিজ্ঞ সহ আলোচক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন। আসলে সিআইডি হোক আর যে সংস্থায় তদন্ত করুক, আমরা 2 চোখে যা দেখেছি, এদেশের মানুষ যা দেখেছে, যেটা ইতিমধ্যে আদিব সাহেব বলেছেন যে গুলি করি একজনই মরে আর কেউ সরে না, বাকিটি যায় না, এটা খুব আলোচিত হয়েছিল। এরকম অনেক বিষয় কিন্তু আছে। 2024-এর নির্বাচনে দেখেন প্রায় 15 না 18 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ফাঁস হয়ে গেল RTV থেকে। সেখানে কি ছিল তাদের আসল চেহারা তদন্ত করে আর কি বের করবে? এখন যদি নাম প্রকাশ করতে পারে কে কারে, যেমন আমরা শুনেছি যে মেজর বজলুর সাহেবকে নাকি শেখ হাসিনা নিজে জেল গেটে গিয়ে ফাঁসির পরিবর্তে নিজ হাতে জবাই করেছে, এরকম একটি এইরকম কিছু যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কার হুকুমে কাকে মেরেছে, কার প্রতি হিংসা ছিল, সেই প্রতিহিংসা চরিতার্থ করেছে,
তো এরকম যদি কিছু বেরিয়ে আসে তাহলে হয়তো সেটা নতুনত্ব না, হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজবও কিন্তু অনেক সময় এই জন্যই আসলে আমি টেস্ট কিন্তু করা সামাজিক যোগাযোগ মাধ্যমকে একদম গুরুত্ব দিচ্ছি না। আমি বলেছি দুই চোখের কথা। দুই চোখে আমরা যা দেখেছি, দেশবাসী যা দেখেছে জুলাইতে বা গত 17 বছরে, গত 17 বছরের শেখ হাসিনা, আওয়ামী লীগ, এদের ধূসরদের যে চেহারা দেশবাসী দেখেছে এবং আমরা যা দেখেছি, এটাকে তো কোনো মানে ল্যাব টেস্টের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং তবে আমরা যেটা মনে করি, যেখানে যদি যেমন গত 2 দিন আগে আমাদের যে এফবিসিসিআই এর সাবেক সভাপতি সালমান এফ রহমান, দরবেশ খ্যাত সালমান এফ রহমান, তিনি জবানবন্দিতে বলেছেন যে শেখ হাসিনা, জয়, টিউলিপ, রেহেনা এদেরকে টাকা দিলেই খুশি হইতো, যেই কারণে বাজেটের অর্ধেকের বেশি টাকা আগে তাদেরকে দিয়ে তুষ্টি অর্জন করতে হইতো নিজেদের পদ টিকে রাখাবার জন্যে অথবা ঠিক কাজ সিদ্ধি করবার জন্যে। তো বিষয়গুলো তো খুবই স্পষ্ট, যেটা আমরা বা আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো যারা আমরা এতদিন ধরে বলে আসছি, তার সত্যতা তো পাওয়া যাচ্ছে। তখন যদি মনে হয়েছে হয়তো বা বিরোধিতার খাতিরে বিরোধিতা করা হচ্ছে, এখন কিন্তু আর তেমনটা নেই। এখন আমাদের যে কথা, আমাদের যে বক্তব্য, তার সাথে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। মিল পাচ্ছেন আপনি? জি জি, অবশ্যই মিল পাচ্ছি, এবং আপনারাও তো পাচ্ছেন। খালি আমরা পাবো কেন, আপনারাও তো পাচ্ছেন। জনাব রাশেদ খান, আচ্ছা আমরা এই বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপনার কাছে একটু জানতে চাই যে এই গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ যে কল রেকর্ড পাওয়া গেছে বলে মনে হচ্ছে, এইটার মধ্য দিয়ে কি যে বিচারটা শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা মোটামুটি একটা সামনের দিকে যাচ্ছে বলে মনে করছেন, বা অনেক কিছু পরিষ্কার হওয়া যাবে, যেহেতু প্রধান আসামি হিসেবে বেশিরভাগ মামলায় শেখ হাসিনার নাম রয়েছে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দেখেন, এ ধরনের কল রেকর্ডের কোনো প্রয়োজন নাই। শেখ হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড, এবং এটা ওপেন সিক্রেট। এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জানে এবং প্রত্যেকটা নাগরিক সাক্ষী। সুতরাং নতুন করে কল রেকর্ড এনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা, আর এক ধরনের মানে একটা রহস্যের মধ্যে চলে যাওয়া, কি আছে এই কল রেকর্ডের মধ্যে, এগুলো নিয়ে আমি মনে করি আপনার ধানাই পানাই করার সময় নাই। শেখ হাসিনাকে, এই সরকারকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে, এবং তাকে নিয়ে এত তদন্তের প্রয়োজন নাই। তাকে ভারত থেকে ফিরিয়ে এনেই তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এখন সরকার একটা বিচারিক বিষয় রয়েছে। বিচার আপনি কার করবেন? যার প্রতি ন্যূনতম সন্দেহ আছে যে সে আসলেই অভিযুক্ত নাকি আসলে অপরাধী। শেখ হাসিনা কোনো অভিযুক্ত না। শেখ হাসিনা পরীক্ষিতভাবেই গণহত্যার মাস্টারমাইন্ড, এবং তার নির্দেশেই এই গণহত্যা পরিচালিত হয়েছে। আদিব যেটি বলল, ভাই ইব্রাহিম ভাই যেটি বললেন, শেখ হাসিনা তো অপরাধী। এই অপরাধীকে বরং পালাতে সুযোগ সৃষ্টি করে দেওয়া আরেকটা অপরাধ সংঘটিত হয়েছে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যে বন্দি চুক্তি, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এখন দেখেন, এই যে আপনি দেখেন, শেখ হাসিনার নামে যদি প্রত্যেকটা হত্যার বিপরীতে একটি করে মামলা হয়, এবং এই যে দীর্ঘ 14-15 বছর রাজনৈতিক দলগুলোর যে সংগ্রাম, লড়াই, বিএনপি জামাতের অগণিত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আপনি যদি মামলা করেন, শেখ হাসিনার নামে কমপক্ষে 1 লক্ষ মামলা হবে। এখন এই 1 লক্ষের বিচার শেষ হওয়ার আগে আপনি শেখ হাসিনার শাস্তি দিতে পারবেন? পারবেন না। তার মানে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এত মামলায় যদি আপনি শেখ হাসিনাকে বক্সের মধ্যে বন্দি করে রাখেন, এবং মামলার যে দীর্ঘ সূত্রিতা, এই বক্সের মধ্যে আপনি বন্দি হইলেই শেখ হাসিনার কোনো বিচার হবে না। আমি আবার স্পষ্টভাবে বলি, গণহত্যার যদি বিচার সরকার প্রকৃতপক্ষে করতে চায়, সবার আগে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে যে আসামি উপস্থিত থাকুক বা না থাকুক, আসামির অনুপস্থিতিতেই আমরা রায় ঘোষণা করব। এখন কথা হলো যে রায় ঘোষণা করলেই কি গণহত্যার বিচার হয়ে যাবে? ওবায়দুল কাদের বাংলাদেশে 3 মাস নিরাপদে থাকলো, তাকে আপনারা কেউ দেখলেন না।
বাংলাদেশে এই মুহূর্তে যারা গোয়েন্দা সংস্থায় রয়েছে 3 মাস থাকলো, এটা আপনার কাছে কোনো হ্যাঁ তথ্য আছে? এটা তো মানবজমিনে তথ্য প্রকাশিত হয়েছে। এই তথ্য যে বিভ্রান্তিকর সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অভিযোগ ফুটনোট দেওয়া হয়নি। তাহলে পালিয়ে যেতে বা চলে যেতে পারে? আমি সেটি বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, আমরা জানতাম না। তো ভাই আপনার মতন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রয়োজনটা কি? এই যে এই ধরনের মানুষকে আপনি ধরে এনে বসিয়ে দিলেন, যার কোনো যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, চেয়ার একটা বড় করে বানিয়ে ধরে আনলেন আর বসিয়ে দিলেন, তারা কি রাষ্ট্র চালাইতে পারবে? এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে অযোগ্য অথর্ব ব্যক্তিদের মাধ্যমে, এই কারণে এখনো পর্যন্ত 5 মাসে এই সরকারের সফলতা বলতে কিচ্ছু নাই। আপনি দেখেন যে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়ছে, এর মধ্যে আবার হঠাৎ করে ভ্যাট ট্যাক্স শতাধিক পণ্যে বাড়িয়ে দিল। আমি শেষ করি, দেখেন এর মধ্যে দেখেন যেটি হলো যে আওয়ামী লীগের যারা গণহত্যার মাস্টার মাইন্ড অধিকাংশ কিন্তু পালিয়ে গেছে। শেখ পরিবারের যারা পান্ডারা ছিল, এমপি মন্ত্রী, দুর্নীতিবাজ, এদের একজনকে গ্রেপ্তার করা হয়নি। ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি, আওয়ামী লীগের তালিকার ডিসিএসপি নিয়োগ সরকারের, আপনার দেখেন সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের পুনর্বাসিত করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ বিভিন্নভাবে রক্ষা পাচ্ছে। আওয়ামী লীগের এমপিরা গ্রেপ্তার হওয়ার পরে জামিন পাচ্ছে। কারা জামিন করাইলো? উপদেষ্টাদের সাথে সরাসরি জড়িত, আমার কাছে তথ্য আছে। কিন্তু আপনারা তো এই সরকারকে এক ধরনের হ্যাঁ, বৈধতা সরকার দিয়েছেন। তো আমাদের সরকার, এই কারণে সমালোচনা করছে, কিন্তু সরকার পতনের জন্য আন্দোলন করছি না। আমরা হাসিনার সমালোচনা করেছি এবং পতনের জন্য আন্দোলন করেছি। যে এই জায়গাটাতে আমরা আসবো, এই সরকারের ক্ষেত্রে আমাদের পার্থক্য কি আপনাকে জানতে হবে, সেটি হলো এই সরকারের সমালোচনা করছে কিন্তু পতনের দাবিতে আন্দোলন করছে না। কারণ কি? সরকার আসলেই আমাদের সরকার। যে এই জায়গাটাতে আসবো, বিএনপি নেতারাও ইতিমধ্যে অনেক বক্তব্য দিয়েছেন যে আন্দোলনে নামার, বেশ কয়েকজন নেতা আমরা দেখেছি গত কয়েকদিনে যে আন্দোলন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার বিষয়ে ওই সুরই পাচ্ছি আপনার বক্তব্যে। শেখ হাসিনার কল রেকর্ড ট্রাইব্যুনালে পাওয়ার বিষয় নিয়ে এবং সে বিষয়ে কথা বলছিলেন রাশেদ খান। আমরা একটু আদিবের কাছে আবার একটু জানতে চাই যে আপনি নিশ্চয়ই কথা শুনছিলেন জনাব আদিব, যে বলছিলেন যে আরও একটি আন্দোলনের দিকে যেতে চায়। আমরা দেখেছি বিএনপি নেতারাও বেশ কয়েকদিন ধরে বলছেন যে যেই প্রত্যাশা নিয়ে যেই মানুষ, যে জন আকাঙ্ক্ষা একটি বিপ্লবের পরেই সরকারের কাছে করেছিল, সেটির বেশিরভাগই কিছুটা বলা যায় যে আশাহত হয়েছে মানুষ, এটাই তার বক্তব্য ছিল। এবং একটি নির্বাচনের জন্য সম্ভবত, এবং তারাও আরেকটি আন্দোলন করতে চায় একটি নির্বাচনের জন্য। কিন্তু সরকার ইতিমধ্যে কিন্তু একটি নির্বাচনের ঘোষণা, রোডম্যাপ এবং নির্বাচন কমিশনও কিন্তু একটি বক্তব্য দিয়েছে যে কবে নাগাদ নির্বাচন হতে পারে। তারপরেও আন্দোলনের এই ধরনের বক্তব্য কেন আসছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে আবারও। এবং যেটি বলতে চাই সেটি হচ্ছে যে দেখেন, 5ই আগস্ট পরবর্তীতে, একেবারে রিসেন্ট 5ই আগস্ট থেকে যদি আপনি 15ই আগস্ট পর্যন্ত বা কিংবা পুরো আগস্ট মাস জুড়ে বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, একটা গণঅভ্যুত্থান পরবর্তী যে আইন শৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিকভাবে যে পরিস্থিতি প্রশাসনের সব জায়গাটি ছিল, সেটি হচ্ছে যে দেখেন, পূর্বে বলেছিলাম যে রাষ্ট্রের কিন্তু একেবারে সেই রাষ্ট্রপতির জায়গায় থেকে একেবারে নিচের পুলিশের কনস্টেবল পর্যন্ত যারা আইন শৃঙ্খলাটা দেখেন, এরা কিন্তু এখনো ফ্যাসিস্টদের দোসর রয়েছে। ফলে যেটি হয়েছে যে কিন্তু আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে বারবার বলে আসছিলাম যে রাষ্ট্রপতিকে পরিবর্তনের বিষয়ে, কিন্তু বিএনপি থেকে তারা বলেছিল যে রাষ্ট্রপতিকে সরিলে এর একটা সাংবিধানিক শূন্যতা, সাংবিধানিক জটিলতা তৈরি হবে। অর্থাৎ সে কিন্তু আবার কিন্তু একই সাথে বিএনপি অভিযোগ করছে যে সরকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদের এখনও রেখে দিয়েছে এবং তারা তাদেরকে সরাচ্ছে না। ফলে রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু তার কিন্তু আবার কিন্তু দৃষ্টিভঙ্গিটা দিতে, অর্থাৎ সর্বোচ্চ জায়গায় কিন্তু সে মানে আওয়ামী লীগের দোসরকে রেখে দিতে চাচ্ছেন, বাট আবার হচ্ছে তিনি নির্বাচনটা কিংবা হচ্ছে অন্য জায়গায় কিন্তু আওয়ামী লীগের দোসরদের সরাতে চাচ্ছেন। আমাদের যে বিষয়টি দেখেন, 5ই আগস্টের পরবর্তী আন্দোলনকারী নেতৃত্বদের পক্ষ থেকে কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু বলা হয়েছিল যে যে পরিস্থিতি, সেটির জন্য একটি জাতীয় সরকার দরকার। সেটি কিন্তু স্পষ্টভাবে ছাত্র নেতৃবৃন্দরা কিন্তু তখন কিন্তু আপনার বিএনপি সহ অনেক দলগুলোকে বলেছিল। কিন্তু আমরা সেটি দেখেছিলাম যে তখনকার বিএনপির যে ভারপ্রাপ্ত মানে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান, সেটি কিন্তু তিনি সাড়া দেননি। ফলে
যেটি হয়েছে যে কেন সাড়া দেননি সেটির ব্যাখ্যা আমরা পেয়েছি কি পাইনি সেটির বিশ্লেষণে পরে যাব, কিন্তু আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে দেখেন আগস্ট থেকে পরবর্তীতে যেই পরিস্থিতিটা ছিল কিংবা এখনও যে এই যে ধরেন সরকার ভ্যাট ট্যাক্স বসাইছে যেটি এক ধরনের গণবিরোধী কিন্তু অবস্থান, আবার সরকারের কাছ থেকে ব্যাখ্যা বলা হচ্ছে যে এইটা পূর্বের সরকার IMF এর সাথে যে ঋণ চুক্তি ছিল চুক্তির ফলে তাকে করতে সে তার বাধ্য একটা এক্সটেনশন করতে বাধ্য হচ্ছে, যেহেতু আগে সরকার করে গেছে করে সেই গেছে, কারণে ফলে এটা তারা- পরবর্তী সরকারের চুক্তির জায়গা থেকে যেহেতু IMF একটা আন্তর্জাতিক কিন্তু সংস্থা, এটা এভাবে বললেই তো আসলে না, যে না, এইভাবে বাজারে বললেই যে দায় সারে না। পরিবর্তন আমরা হয়, আমাদের মানুষের নাগরিক মধ্যে কমিটি তো থেকে স্পষ্টভাবে বলেছিলাম যে দ্রব্যমূল্য এটা তো বেড়ে যাচ্ছে আসলে। এই ব্যাট ট্যাক্স যেটি বসিয়েছে সেটি প্রত্যাখ্যান করার জন্য কিন্তু আমরা সুস্পষ্ট জাতীয় নাগরিক কমিটির দাবি জানিয়েছে। আমার বক্তব্যটি যেটি হলো যে ধরেন এই যে একটা সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কিন্তু সরকার স্টুডেন্টরা বারবার বলেছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি এবং একই সাথে ছাত্র নেতৃবৃন্দর সমন্বয়ে কিন্তু এটি সরকার তার যে সমস্যাটা দেখা গেছে যে আপদ, মানে এখন তো দেশে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আওয়ামী লীগের বিচার করা, আওয়ামী লীগের দোসরদের সরানো, ফলে এটি কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক দল থেকে শুরু করে সবার সম্মিলিত প্রয়াসে কিন্তু এটি করতে হবে। কিন্তু 5ই আগস্ট কিন্তু পরবর্তী যেটি ধরেন বিএনপি যে জাতীয় সরকারে সাড়া দিল না, আবার একই সাথে সে কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলছে। তাই ছাত্র তো বলছিল যে আপনিও সরকারের একটা অংশ হয়ে সরাসরি আপনি কিন্তু হচ্ছে এই দ্রুত যে কিভাবে করা যায় সেটির অংশ হন, কিন্তু সেটি তারা অংশগ্রহণ করেনি। ফলে আমাদের কাছে যেটি মনে হচ্ছে তার এই যে চাওয়া এবং দৃষ্টিভঙ্গি এবং তার রেসপন্স সেটি কিন্তু একটু কন্ট্রাডিক্টরি এবং হচ্ছে দ্বান্দ্বিক অবস্থান বিএনপির কাছ থেকে। কারণ যে পরিস্থিতি সেটি কিন্তু সকলকে উদ্যোগী হয়ে কিন্তু সমাধান করতে হবে। আপনাকে জাস্ট একটা বলি যে 5ই আগস্ট পরবর্তীতে গণমাধ্যমের বিভিন্ন তথ্য মতে আমরা দেখেছি যে বিএনপির অন্তঃকন্দলে প্রায় 10 থেকে 15 বা হচ্ছে কোনো কোনো তথ্য মতে 22 জনের মতন কিন্তু নিহত হয়েছে। আইন শৃঙ্খলা পুলিশ কিন্তু সুস্পষ্টভাবে কাজ করতেছে না। ফলে আমরা 18 সালে যেভাবে দেখে 24-এ সর্বশেষ নির্বাচন দেখেছি যে আওয়ামী লীগেরই এক আসনে প্রার্থী হয়ে গেছেন 3 জন, দলীয় প্রার্থী, ডামি প্রার্থী, বিদ্রোহী প্রার্থী। ফলে বিএনপিও কিন্তু তারা বলছে যে তারা কিন্তু হিমশিম খাচ্ছে তাদের নেতৃবৃন্দদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে। ফলে এই মুহূর্তে আপনি যদি ইলেকশনের এখনই যদি ঘোষণা দেয় তাহলে বিএনপির একই আসনে তাদের যে বিদ্রোহী প্রার্থী, দলীয় প্রার্থী এবং যে প্রার্থীদের মধ্যে যে অন্তঃকন্দল যে মানে একটা সাংঘর্ষিক প্রতিযোগিতা হবে না এবং সেটি যে পুলিশ তারা ধরেন আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটি কিন্তু আমাদের কাছ থেকে মনে হচ্ছে যে এটি একটি জটিল করে। ফলে আমরা মনে করি যে এটি সকল দলের, আমরা বলেছিলাম বারবার গত 2 মাস আগে আমরা কিন্তু 4টি দাবি জানিয়েছিলাম। এটি হচ্ছে রাষ্ট্রপতিকে অপসারণ, দ্বিতীয়ত হচ্ছে সকল পার্টি মিলে একটা অল পার্টিস কাউন্সিল করে কিভাবে আমাদের গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিচার এবং একই সাথে অন্য অন্য যে প্রক্রিয়া আগানো যায় অল পার্টিস কাউন্সিল এবং প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক কিংবা এখন যেটা আমরা বলছি জুলাই ঘোষণাপত্র, অর্থাৎ আন্দোলনের সকল অংশীজনের স্বীকৃতি। সেটা কিন্তু আমরা দেখেছি যে আমাদের বৃহত্তর দল হিসেবে বেশ কিছু জায়গায় বিরোধিতা করছে এবং সরকারকে তারা অসহযোগিতা না করার দ্বারা এই যে ধরেন তার পরস্পর বিপরীতমুখী তার যে অবস্থান সেটি কিন্তু জনগণের কাছে কিন্তু তার অবস্থানটাকে কিন্তু নড়বড়ে করবে এবং জনগণের মধ্যেই কিন্তু প্রশ্ন জাগছে। যেই সংবিধান নিয়ে আওয়ামী লীগ যে অভিযোগ দিত 14 সালে বিএনপিকে ফুললি বাহিরে রেখে ইলেকশন করছে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা, বলছে সাংবিধানিক ধারাবাহিকতা আমাকে রক্ষা করতে হবে। 18 সালে সেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে, 24-ও কিন্তু সেই সাংবিধানিক ধারাবাহিকতা। তাহলে কি আমাদের 24-এর আগের আওয়ামী লীগের যে বক্তব্য সংবিধান নিয়ে, রাষ্ট্রপতি নিয়ে, বিএনপির কিন্তু বক্তব্যগুলো কিন্তু আমরা অনেকটা কিন্তু আবার সেম দেখছি যে সাংবিধানিক জটিলতা তৈরি করা যাবে না, দ্রুত ইলেকশন করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 72-এর সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার মূল সংবিধান, মানে চেতনার সংবিধান। কিন্তু আসলে 71-এর স্বাধীনতার সময় যে স্বাধীনতার যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে 3টি মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কিন্তু 72 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে কিন্তু এই মূলনীতি বাদ দিয়ে কিন্তু তারা সেকুলারিজম, সমাজতন্ত্র এবং গণতন্ত্র 4টাকে একটা মিক্স করছে। আপনি যেটা 4টা মানে আদর্শিক তো একসাথে আপনাকে হচ্ছে একটা রাষ্ট্র কিন্তু চলতে, ফলে এটাকে একটা জগাখিচুড়ি করছে। এবং একই সাথে ওই সংবিধান যারা প্রণয়ন করছেন সেখানে একমাত্র সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু তার বিপরীত বক্তব্য দিচ্ছেন এবং ওই সংবিধান প্রণয়ন যারা করেছেন তারা শেখ মুজিবকে আজীবন মানে মরণ পর্যন্ত ক্ষমতায় যেন তার এই ক্ষমতায় কেউ যেন ভাগ বসে দেন। আপনি যদি জাস্ট শেখ মুজিবের দেশে আসার পর থেকে তার যে অ্যাক্টিভিটিসগুলো দেখেন, সে ছিল রাষ্ট্রপতি, সেখান থেকে সে এসে আবার সংসদীয়
ইয়াতে ঢুকে তাজউদ্দিনকে ওখান থেকে সরিয়ে হচ্ছে সে আবার প্রধানমন্ত্রী হলে আবার মানে তার মানে কি তার ছিল যে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু আমি হবে এবং সাংবিধানিকভাবে কিন্তু শুধু তাকে বলতে না ওই প্রধানমন্ত্রীর চেয়ারকে একটা সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে এবং রাষ্ট্রপতি এক ধরনের পুতুলের মতন কিন্তু আচরণ কিন্তু করে। ফলে আমরা বারবার বলেছিলাম যে এই সংবিধানকে বারবার সংশোধন করে 18 বারের মতন আপনি প্রায় সংশোধন করেছেন, কিন্তু সেটার জন্য তো সংসদের প্রয়োজন আছে। এটি হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তীতে এটি কিন্তু আমাদের বেশ কয়েকজন সংবিধান বিশেষজ্ঞই বলেছেন যে গণ অভ্যুত্থান রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সর্বোচ্চ ম্যান্ডেট। গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠন হয় সেই সরকার সকল মতের চাইলে কিন্তু একটা ঘোষণাপত্র দিতে পারেন, যেটা হচ্ছে সংবিধানের দ্বিতীয় মানে আমাদের যেহেতু মুক্তিযুদ্ধ প্রথম ভিত্তি এবং প্রথম প্রোক্লেমেশন, দ্বিতীয় প্রোক্লেমেশনতে এটা কিন্তু সংবিধানের ভিত্তি হিসেবে দাঁড়াতে পারে। অর্থাৎ এই প্রোক্লেমেশনের সাথে সাংঘর্ষিক সাংবিধানিক যে পদগুলো আছে মানে ধারাগুলো আছে সেগুলো সব কিছু বাতিল হওয়া এবং মূলনীতিগুলোকে নতুন করে হচ্ছে এই সাংবিধানিক এই প্রোক্লেমেশন অনুযায়ী কিন্তু সাজানো, কিন্তু এটি কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিন্তু একটি জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন। সরকার ইতিমধ্যে বলেছে যে আমরা যদি মধ্য সংস্কার করতে চাই তাহলে ডিসেম্বর, আরেকটু বেশি করলে আমাদের জুলাই 26, সময়ের ব্যবধান কিন্তু বিএনপি চাচ্ছে ডিসেম্বর 26, সরকার বলছে 25 ডিসেম্বর চাচ্ছে বিএনপি, আর সরকার বলছে যে জুলাই। তাহলে 6 মাস ব্যবধান কিন্তু খুব কিন্তু আসলে ডিফারেন্স না। ফলে আমি মনে করি রাজনৈতিক দলগুলো কিছুদিন আগে আরেকটি বক্তব্য দিয়েছে চাইলে ডিসেম্বরেও হতে পারে এমন একটি বক্তব্য দিয়েছে। আমি তো এটি বললাম যে সরকারের পক্ষ থেকে বলছে যদি খুব স্বল্প সংস্কার করে তাহলে ডিসেম্বর 25 ভিতরে ইলেকশন করা সম্ভব, যদি আরেকটু মধ্য করে তাহলে জুন 26 অর্থাৎ 1.5 বছর আর থাকা সম্ভব, করা সম্ভব। তো ফলে বিএনপিকে শুধু না আমি বিদ্যমান রাজনৈতিক দল আমি এখানে এদেরকে বলবো যে এটি আসলে একটি সামগ্রিক জাতীয় ঐক্যমত্য তৈরি করা উচিত। কারণ আমাদের মূল যে ফোকাস যে আওয়ামী লীগের বিচার যদি আমরা কেউ করতে না পারি তাহলে অভ্যুত্থানে যারা সম্মুখ সারি থেকে যারা করছে এবং রাজনৈতিক দলগুলোতে যারা ছিল তাদেরকে কিন্তু কিন্তু আবার কাঠগড়ার সামনে কিন্তু যেহেতু প্রশ্নটি রাশেদ খান উত্থাপন করেছিলেন, আমি আবার একটু রাশেদ খান, আপনি নিশ্চয়ই শুনলেন অনেকগুলো বক্তব্য দিয়েছে আদিব, যে আসলেই আপনারা আরও একটা নির্বাচনের জন্য আন্দোলন করছেন। তো জাতীয় সরকারের কথা বলেন, জাতীয় সরকারের সেই সময় রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সব মিলিয়ে আবার তিনি যে বৈপরীত্যের কথা বলছেন, বিএনপি নেতা আছেন জাতীয়তাবাদী কৃষক দল, আমরা তার কাছে যাব, তার কাছে আপনার কাছে একটু জানতে চাই রাজনৈতিক দলগুলো যখন জাতীয় সরকারের ঐক্যমত্য হলো না, পরবর্তীতে তিনি যে অভিযোগ করেছেন এখন আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন, আপনি বললেন আবার মাঠে নামতে হবে, বৈপরীত্য আছে কিনা এই ধরনের বক্তব্য আপনাদের? দেখেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আগে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে তারা আসলে সরকারের প্রতিনিধি নাকি তারা আসলে বিরোধী দল। কারণ আমরা প্রায়ই দেখি যে তারা আসলে মনে হয় যে তারা বিরোধী দল। মানে এই মুহূর্তে তো আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি আমাদের ভাষা এবং তাদের ভাষা প্রায় মিলে যায়, আবার দেখি যে তাদের ভাষা আসলে আর সরকারের ভাষা একই রকম মিলে যায়। তো আপনি যদি একই জায়গায় থেকে দুইটা দায়িত্ব পালন করেন তাহলে এটা নিয়ে কিন্তু মানুষ কনফিউশনে পড়ে যাবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে যে আপনার আওয়ামী লীগ যোগ্য কোনো দলকে বিরোধী শক্তি না বানিয়ে বরং তার নিয়োজিত একটি শক্তি জাতীয় পার্টিকে বিরোধী শক্তি বানিয়েছে, যে কারণে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যায়। এখন আমার কথা হলো এই সরকারের সমালোচনা আমি কেন করি? আমি তো আগেই বলেছি এই সরকার আমার সরকার, কিন্তু এই সরকার বিএনপি বলছে তারাও এই সরকারকে সহযোগিতা করতে চায়। জি দেখেন, আমার সরকার যদি ব্যর্থ হয় তাহলে তো আমাকে ফাঁসিতে ঝুলাবে, আপনিও ব্যর্থ, আমিও ব্যর্থ হব। সুতরাং এই যে সরকারের ভুলগুলো নিয়ে সমালোচনা আমি কেন করছি, যাতে করে সরকারের সকল উপদেষ্টা তারা সঠিক লাইনে থাকে, তারা ভুল করলে তারা যাতে না মনে করে যে আমি যা বলবো তাই। এইটাই হলো গণতন্ত্র। আমি তার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তুমি এই কাজগুলো করো নাই। গত 5 মাসে তুমি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তুমি স্থগিত করো নাই। গত 5 মাসে তুমি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করো নাই। গত 5 মাসে তুমি প্রত্যেকটা ওয়ার্ড, উপজেলা, ইউনিয়ন, জেলা থেকে আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করো নাই। তুমি গত 5 মাসে আওয়ামী লীগের অর্থনৈতিক ভিত্তিকে তুমি ভেঙে চুরে খান খান করো নাই। তুমি গত 5 মাসে নিত্যপণ্যের দাম কমাইতে পারো নাই। তুমি গত 5 মাসে জাতীয় ঐক্য সংহতি ভেঙে তছনছ করে দিয়েছো। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি না?
সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে কারা ফাটল তৈরি করলো? বিএনপির উপর বন্দুক রেখে, বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আপনি কন যে বিএনপি চায় না বলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। তো বিএনপি তো প্রত্যেকটা দিন বলছে রোড ম্যাপ চাই, রোড ম্যাপ চাই, ফেনা, মানে তাদের মুখ দিয়ে কথা বলতে বলতে ফেনা উঠে গেছে। কিন্তু আপনারা বিএনপির এই কথায় গুরুত্ব দিয়েছেন, জনগণের কথায় গুরুত্ব দিয়েছেন? আনলিমিটেড কোনো কিছু চলতে পারে? একটা আনপ্ল্যান্ড কোনো কিছু চলতে পারে? এই সরকার পরিকল্পনা বিহীন চলছে। একটা ধারণা তো দেওয়া হয়েছে কিসের ধারণা? ধারণের উপর রাষ্ট্র চলে? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছি, ম্যানেজমেন্টে অসংখ্য পড়াশোনা করেছি। একটা প্রতিষ্ঠান কিভাবে চলে, একটি রাষ্ট্র কিভাবে চলে, রাজনীতি করতে এসেই তো দেখলাম রাষ্ট্র তো এইভাবে পরিকল্পনাহীন চলে না। অভিজ্ঞ 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 মানুষ এবং যাদের যোগ্যতা আছে তারা ছাড়া রাষ্ট্র চলে না। এই উপদেষ্টারা যারা আছে তারা আসলে বিপ্লবের পরে একটি সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না অধিকাংশই। ছাত্ররা 3 জন আছে, তাদের নিয়ে আমার সমালোচনা নাই, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে। তারা যোগ্যতা রাখে না, আপনারা তো তাদের বসিয়েছেন। না, আমরা বসাইনি। এই যে আমাদের আমাদের ছোট ভাই আদিব যেটি বলল যে আপনার বিএনপি একদিকে বলছে যে তারা এই সংবিধানকে রাখতে চায়, অন্যদিকে যখন রাষ্ট্রপতিকে সরাতে চায় সরাইল না। তো আপনাদের 3 জন ছাত্র প্রতিনিধি তারা যখন শপথ নিল, আমি অন্যদের কথা বাদ দিলাম, তারা কেন বলল না যে এই সংবিধান মেনে হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতির কাছে আমি শপথ নিব না? তারা যদি বলতো, পুরো জাতি তাদের সাথে ছিল। বিএনপি ওই সময় কি নেতৃত্বের জায়গায় ছিল? আমরা ছিলাম, অন্যরা ছিল। ছাত্রদেরকে মানুষ মধ্যমণি হিসেবে সামনে রেখেছিল যে তোমরা যা বলবো আমরা তাই শুনবো। ডক্টর ইউনূসের নাম তারা বলেছে। একটি দল কি বলেছে যে ডক্টর ইউনূসকে আমরা চাই না? তারা যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, এই উপদেষ্টা পরিষদ ছাত্রদের নিয়োজিত উপদেষ্টা পরিষদ। তারা যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে শুধুমাত্র তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা দেখিয়ে কেউ বিতর্ক সৃষ্টি করে নাই যে এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি করলেই ক্ষতি হবে এবং যে দল বিতর্ক সৃষ্টি করবে সেই দলের ক্ষতি হবে। ছাত্ররাই সংবিধান মেনে তারা রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছে, অন্য কেউ না। সুতরাং আপনি যদি 2 মাস চলে যাওয়ার পরে বলেন আমার ভুল হয়ে গেছে, থুক্কু ক্ষমা করে দেন, এটা কি হয় নাকি? আপনি 2 মাস আগে মনে ছিল না? 5 মাস পরে এসে হঠাৎ করে আপনার কাছে মনে হলো এখন প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন প্রকাশ করতে হবে। 5 মাসে আপনি ঘুমিয়েছিলেন, ভুলে গেছিলেন? না, এটা 5 মাস আগে না, আমরা তো আরো 2 মাস আগে বলছি। হ্যাঁ, 2 মাস আগে কাকে বলছেন আমি জানি না। আপনারা এত পরে কেন সেটাই না, 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 আমরা কিন্তু অক্টোবরেই বলছি। আমি কিন্তু আগেই বলেছি আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে যে আমরা আপনি অক্টোবরেই বলেছি রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট নাকি রিপ্রেজেন্টেটিভ অফ স্টুডেন্ট নাকি নাগরিক, আপনার অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আপনি কখনো গভর্নমেন্টের ভাষায়, কখনো আপনি মানে জনগণের ভাষায়, বিরোধী দলের ভাষায়, তাহলে তো আপনার অবস্থা হবে জাতীয় পার্টির মতন। আমরা ছাত্রদেরকে চাই তারা জনগণের অবস্থানে থাকবে, জনগণ চাই। এই যে শতাধিক পণ্যের ভ্যাট বাড়িয়ে দিয়েছে, আপনারা তো আমাদের মধ্যমণি, আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলনের গভর্নমেন্টকে বাধ্য করেন ওই প্রেস ব্রিফিং নামে মাত্র লোক দেখানো, জনপ্রিয়তা ধরে রাখার জন্য প্রেস ব্রিফিং। আমি বুঝতে পেরেছি। এই প্রেস ব্রিফিং এর প্রয়োজন না। আপনি প্রধান উপদেষ্টার কাছে আপনারা 3 জন আপনাদের উপদেষ্টা রয়েছে, আপনারা বলেন যে এই যে জনবিরোধী সিদ্ধান্ত এটা আমরা মানি না। আমি শেষ করি। দেখেন তারা বলছে যে নিউ রিপাবলিক, নিউ রিপাবলিক কি আপনি বোঝেন? নিউ না, সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড রিপাবলিক আপনি বোঝেন? অবশ্যই। সেকেন্ড রিপাবলিক যখন আপনি ঘোষণা করবেন 71 কে পুরোপুরি বাদ করে না, দেওয়া না, হবে। 71 কে বাদ না, আপনি সেটা ক্লিয়ার করেন। না, না, আপনি ক্লিয়ার করেন যে আপনি কি চান। সেকেন্ড রিপাবলিক মানে কি? নতুন একটি রাষ্ট্র থাকতে পারে না, এটা নতুন একটি রাষ্ট্র। নতুন রাষ্ট্র মানে কি? আমাদের যে প্রথম রাষ্ট্র কোরিয়া থেকে শুরু করে, আমি স্পষ্টভাবে বলি 71 এর সাথে কোনো কিছু তুলনা করবেন না। 71 এর মাধ্যমে আমরা একটি ভূখণ্ড পেয়েছি। না, নিশ্চয়ই 71 কে আপনারা অস্বীকার করছেন না। অস্বীকার করে না। এখানে ভাই আমি 30 সেকেন্ড অ্যাড করি রাশেদ ভাই। যা জ্ঞাতা সেটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ায় বা কোরিয়াতে প্রায় 5th রিপাবলিক চলছে। ফ্রান্সে বেশ কয়েকবার রিপাবলিক হয়েছে, অভ্যুত্থান, মানে তারা কিন্তু মানে কি 5 বার তারা স্বাধীনতা করছে। স্বাধীনতা আমরা তো বলেছি যে 71 আমাদের প্রথম প্রোক্লেমেশন, প্রথম রিপাবলিক। দ্বিতীয় রিপাবলিক হচ্ছে ওই প্রোক্লেমেশনে কিন্তু আপনার সুস্পষ্ট ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেটি 72-এ যে সংবিধান করা হয়েছে সেই সংবিধানে ওই মূলনীতিকে এক ধরনের উপেক্ষা করা হয়েছে, যার কারণে কিন্তু আমাকে 2024 সালে এসে আবার আপামর জনতাকে কিন্তু তাদের নাগরিক অধিকার আন্দোলন করে। ফলে আমরা যদি সংক্ষেপে একদম আমি জনাব ইব্রাহিমের কাছে যাব। তাদের ভুল বোঝানো। দেখেন তাহলে 7.5 মাস আপনি ঘুমিয়েছিলেন, আপনার মনে ছিল না যে এখন জুলাই রেভলিউশনের প্রোক্লামেশন ঘোষণা করতে হবে? 7.5 মাস আপনি কেন ঘুমাইছিলেন? আপনি এতদিন পরে জাগলেন, কে জাগাইল আপনাকে? শোনেন, একটা অভ্যুত্থান হয়েছে, আপনাকে মাথায় রাখতে হবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে 24-এর গণ অভ্যুত্থান হয় না। সেটা তো তারা বলেই। আমরা জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি। 24 সালে এসে আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছেন।
24 সালে আমাদের ভূমিকা সম্পর্কে আপনারা জানেন না? জি, সেই BNP ভূমিকা- ভূমিকা সম্পর্কে সেই জানেন না? ভূমিকা তো BNP আমাদের র ছিল। ভূমিকা সম্পর্কে জানেন না? প্রত্যেকটা দলের স্টেক হোল্ডারের ভূমিকা আছে। আমি একটু জনাব ভিপি ইব্রাহিমের কাছে একটু আপনার কাছে আসছে আবার যে নিশ্চয়ই শুনলেন যে অর্থাৎ রাজনীতিবিদরা এখন আবার মাঠে নামছে, কিন্তু রাজনীতিবিদরাই একটা সংস্কার চাইলো, আবার নির্বাচন চাইলো ঠিক, এবং তিনি যে বললেন জাতীয় সরকারে তারা রাজি হলো না, কিন্তু সংস্কারের জন্য কতটুকু সময় দেয়া দরকার, এবং আপনারা এখন আবার বলছেন একটি নির্বাচনের জন্য আপনাদের অনেক নেতাই বলছে, আমরা দেখছি কেন্দ্রীয় নেতারা, যে আরও একটি আন্দোলনের দিকে যাচ্ছে। কেন? দেশের জনগণের ভাবনা এবং রাজনীতিবিদদের ভাবনা প্রতিফলন এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না, এবং তারা আমার মনে হয় ভাবনাটা বুঝেই নেই। আমরা গত 17 বছর যাবৎ যে আন্দোলনটা করে আসছিলাম, আমাদের কথা ছিল আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেব। আমরা একটি অবাধ নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার আমরা চেয়েছিলাম। এখন এগুলো করতে গেলে কিছু সংস্কারের প্রয়োজন আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এরা যেটা বুঝাইতে চাচ্ছে যে সামগ্রিক সংস্কার তো এটা একটা বিশাল অর্থে, এটা তো রুশ কিয়ামত পর্যন্ত সংস্কার হবে। বাংলাদেশ শুরু থেকে শুরু হয়েছে এবং এটা শেষ পর্যন্ত রুশ কিয়ামত হইতে হবে। তো এই যে সংস্কার, এটা যে সামগ্রিক কথা তারা চিন্তা করে, আমার তো মনে হয় এখানে তাদের কোনো অভিসন্ধি রয়েছে। তারা কখনো বলে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাবে, আবার এই 2-1 দিনের মধ্যে কি করলো, এই আমরা এ পর্যন্ত দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না, আমার মনে পড়ে না যে দেখছি, যে সাধারণত অর্থ বছর জুন জুলাইতে একটা বাজেট হয়, করে, বাজেটের সাথে মূল্য সংযোজন বা এগুলো যুক্ত হয়। কিন্তু আমরা কি দেখলাম, মাঝখানে একটা অধ্যাদেশ জারি করে তারা এটা এখন বলতেছে IMF। তাহলে কি IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাইতে হবে? তারা বলছে যে আগের সরকার দেশটা ফুকলা করে দিয়ে গেছে, এটা আমরা জানি, সব খালি বলে তো হবে না। এখন তো গত 5 বছর যে তারা 5 মাস যাবত যে তারা দেশ পরিচালনা করছে, তাদের অর্জন কি? 5টা মাস তো একেবারে কম সময়, যথেষ্ট সময় আমি বলবো না, একেবারে কম সময়ও না 5 মাসে। তো এই 5 মাসে তাদের অর্জন কি? আজকে যেই মূল্য সংযোজন কর যেটা বা শুল্ক যেটা আরোপ করা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে, এটা তো বিরূপ প্রতিক্রিয়া জনগণের মাঝে। পণ্যমূল্য এক ধরনের। আর এখানে এই যে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা যে কথাটা বলেছেন, যে এতে কোনো বিক্রেতার হেম্পার হবে না, ক্রেতা দিবে, এটা তো একটা মানে নাবালক স্বরূপ কথাবার্তা। কারণ আপনি মনে করেন আমি চাকরি করি, তাহলে আমার বেতনের ওই পার্সেন্টেজ অনুযায়ী এখানে আমার বেতনের উপরে আমার এই দিকো মূল্য সংযোজন কর দিকো, তাহলে আমি এটাকে অ্যাডজাস্ট করব কিভাবে? একজন সাধারণ কৃষক যারা এই শব্দের সাথে পরিচিতি নাই, আমার রিক্সা শ্রমিক, দিনমজুর, আমার পরিচ্ছন্ন কর্মী, এরা তো মূল্য সংযোজন কর এই নামের সাথেই পরিচয় নেই। এখন কিন্তু বাধ্য করা হচ্ছে নামের সাথে পরিচয় করিয়ে দিতে। তো আমি যেটা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে এরা কি চায়, আমরা কিন্তু গত 5 মাসে এটা বুঝতে পারি নাই। না, ডক্টর ইউনূস তো বলেছেন তার কোনো অভিলাষ নেই, বা তারা একটি নির্বাচন দিতেই চায়। তার কোনো অভিলাষ নেই, এটা কথা যেমন সত্য উনি বলেছেন। উনি কিন্তু শুরুর দিকেও বলেছিলেন যে আপনারা আমাদের সমালোচনা করুন, ওনার সমালোচনা পর্যন্ত যেতে হবে কেন? সমালোচনা কিন্তু বসলেই সমালোচনা, সরকারের সমালোচনা তারা কি করতে পারে, তার মানে কি, এটার অর্থটা কি? উনি সমালোচনার পর্যন্ত ওনার অপেক্ষা করতে হবে কেন? এর আগে হয় নাই, শাহাবুদ্দিন সাহেব একটা নির্বাচন করে নাই, উনি সমালোচনা পর্যন্ত অপেক্ষা করতে চায়। তার মানে ওনারা ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চায়, দীর্ঘ সময় থাকতে চায়, যেটা তারপরে আন্দোলনের যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন বা আমার 2 সম্মানিত আলোচক এই বিষয়ে কথা বলেছেন, অ্যাকচুয়ালি আমরা এখনও এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাব এরকম পরিকল্পনা আমাদের নাই। কারণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি স্পষ্ট বলেছেন, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। কিন্তু এরা যে পথে যাচ্ছে, এরা যে মানে নির্বাচন, এখন ক্ষমতায় কারা? দেশে MP নাই, মন্ত্রী নাই, উপজেলা চেয়ারম্যান নাই, জেলা পরিষদের চেয়ারম্যান নাই, পৌরসভার মেম্বার চেয়ারম্যান মেয়র নাই, কাউন্সিলর নাই। দেশটা পরিচালনা করতেছে কারা? সরকারি আমলারা। এখন তারা কি করতেছে? তারা তো নানাভাবে মানে প্রশাসনে বসে একটা স্থিতিশীলতার দিকে না গিয়ে বরং
একজনকে দিয়ে আরেকজনকে তারা একটা ব্যালেন্সিং অবস্থায় থেকে তারা তাদের স্বার্থসিদ্ধি করতেছে। তারা বিভিন্ন সময়ে নেতৃবৃন্দকে সমালোচনার মুখে ঠেলে দিচ্ছে, তারা নিজেরাই, এটা পরিকল্পিত, দিস ইজ ক্রিয়েটেড। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি যে যদি সংস্কার প্রাথমিকভাবে যেটা দরকার নির্বাচনের জন্য, সেটা হচ্ছে প্রশাসনের মধ্যে সংস্কার দরকার। আজকে পুলিশ কাজ করছে না, নির্বাচন ব্যবস্থার মধ্যে সংস্কার নির্বাচন দরকার। ব্যবস্থার মধ্যে আজকে পুলিশ কাজ করছে না, তাদেরকে সক্রিয় করা দরকার। কেন তারা কাজ করছে না? আমার তো মনে হয় তাদের মধ্যে ভয় আছে, যেই অস্ত্র এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগের হাতে দিয়েছে, এবং জুলাই আন্দোলনে যে কিছু অস্ত্র খোয়া গিয়েছে, আমার তো মনে হয় তারা সেই ভয় আছে, সেই অস্ত্রগুলা এখন উদ্ধারও হচ্ছে না। 111-এর সময় আমরা দেখেছি কিভাবে অস্ত্র উদ্ধার হয়েছে, বিএনপি সরকারের সময় ক্লিন হার্ট অপারেশনের সময় কীভাবে অস্ত্র উদ্ধার সেনাবাহিনী করেছে। কিন্তু আমার তো ব্যক্তিগতভাবে কেমন যেন মনে হচ্ছে যে সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু কার্যকারিতা কোথায়? কোনো অস্ত্র তো উদ্ধার হচ্ছে না। সুতরাং এই অস্ত্র উদ্ধার না হইলে কিন্তু প্রশাসনে যারা আছে তারাও প্রাণ খুলে কাজ করবার মতো সাহস পাবে না। প্রশাসনকে তো আপনারা দোষর বলছেন সবসময়। না, প্রশাসনকে ফ্যাসিবাদ আমরা সবাই না, অনেককেই, সবাইকে বলি নাই, আমরা অনেককেই বলছি। যেমন আমরা নিজেরা জানি যে সে আওয়ামী লীগের দোষর ছিল, কিন্তু এখন অনেকটা পরিবর্তন। আর এই পরিবর্তন কেন? পরিবর্তন কি মানে পরবর্তী কোনো অঘটন ঘটানোর জন্য, মানে ঘাপটি মেরে বসে আছে বোঝার জন্য যে এখনও অনেকেই কিন্তু এখনও অপেক্ষায় আছে, মার্চেই বোধহয় হাসিনা আসতেছে, এই যে একটা অবস্থা এই প্রশাসনের মধ্যে অনেকে আছে। সুতরাং আমাদের দেশটাকে ভালোবাসতে হবে, এবং এই দেশের মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট, রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের মূল্য দিতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। তা যদি না দেয় তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, তখনই হয়তোবা আন্দোলনে আপনারা নামতে বাধ্য হবেন, সেই প্রেক্ষাপটটা তখন আসবে। আদিব ভাই ছোট্ট করে 1 মিনিট, আমাদের একেবারে শেষের দিকে আছে। ভাই যেটি বলছেন যে আমলারা দেশ চালাচ্ছে, আপনারা দেখছেন যে সরকারের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছিল যে আমলারা কেন চালাচ্ছে। এখন উপজেলা পরিষদ, জেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা, প্রত্যেক জায়গায় কিন্তু আমলারা প্রতিনিধি নেই। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু সরকার বলছিল যে স্থানীয় সরকার নির্বাচনগুলো দ্রুত করে দেওয়া, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনটা এখনই শুরু করে দেয়, এবং এই শুরু করার মাধ্যমে সরকার তার সক্ষমতা যাচাই এবং একই সাথে নির্বাচন হলে একটা এলাকায় কি কি পরিস্থিতি হইতে পারে সেই বিষয়গুলো আছে। কিন্তু সেখানে আমরা দেখছি কিন্তু কি বিএনপি বলছে যে না, স্থানীয় সরকার না, আগে জাতীয় ইলেকশন। তাহলে এই যে একই সাথে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ঠিক আছে, কোন তত্ত্বাবধায়ক সরকার কি স্থানীয় সরকারের দিকে নজর দিয়ে করতে পারছে? এটা না, অন্তর্বর্তীকালীন সরকার। না না, এখানে একটা বিষয়, আরেকটা বিষয় বলি, ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য, দ্বিধায়িত করবার জন্য আমাদের অবস্থা 30 সেকেন্ড বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছে, যারা আমাদের 90-এর কর্ণধার ছিলেন, তাদের একটা দৃষ্টিভঙ্গি আমাদের একটু সমালোচনা করতেই হয়। সেটা হচ্ছে যে 90-এর আন্দোলনকে তারা 24-এর আন্দোলনের সাথে গুলিয়ে ফেলেন। 90-তে কয়জন মারা গেছেন? পুরো 9 বছরে মারা গেছেন 42 জন। আমি খাটো করার জিগে বলি নাই, যে আপনার পুরো 90-এর আন্দোলনটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, বিএনপি নেতৃত্বে একটা জোট ছিল 7 দলীয়, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট ছিল, এবং জামাত সহ অন্যান্যদেরও 5 দলীয় বামদের একটা জোট ছিল। সেখানে তখন কিন্তু 3 জোট মিলে কিন্তু একটা জাতীয় ঐক্যমত করেই কিন্তু তখনকার তত্ত্বাবধায়ক সরকার তো হচ্ছে সংবিধানে ছিল না, তাহলে তখন জাতীয় ঐক্যমত করে আপনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধান ছাড়াই আপনি হচ্ছে শাহাবুদ্দিনকে দায়িত্ব দিতে পারছেন 3 মাসের। তাহলে এখন কেন আপনি, আমরা যে আরো 2 মাস আগে বলছি যে অল পার্টিস কাউন্সিল করে আপনার এই পরিস্থিতিটা কি হচ্ছে সেটা আসতেছেন না কেন? ফলে শাহাবুদ্দিনকে দায়িত্ব দিয়ে কিন্তু ঐক্যমত করা হয় না, ঐক্যমত করে শাহাবুদ্দিন ক্ষমতায় দেওয়া হয়েছিল। এখানে কিন্তু ঐক্যমতের কোনো সুযোগ ছিল না। জি, আপনি শেষ করেন একেবারে। আমি ওই জায়গাটি বলছি যে ফলে এখন যেটি হচ্ছে যে সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একই জায়গায় ঐক্যমত হইলে কিন্তু এখানে সাংবিধানিক যে জটিলতার কথা বলা হয় সাংবিধানিক, সেটি কিন্তু আর থাকে না। এটি আমাদের বক্তব্য। জি, ধন্যবাদ আপনাদের 3 জনকে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ, আমরা আর কারো কাছে যেতে পারছি না। স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ।